আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? তোমাদের জন্য জ্যামিতি অধ্যায়ের একদম শেষ লেকচার, সেটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। তো এই অধ্যায়টাতে আমরা জ্যামিতিক প্যাটার্ন কি এটা বুঝবো, অধ্যায়টাতে না, মূলত এই ভিডিওতে। কেননা এর আগেও আমি 3টা ক্লাস নিয়েছি এই অধ্যায়ের উপর। তো ক্লাসগুলো তোমরা বেশ ভালোই বুঝতে পারছো, যার জন্য শেষ অংশটুকু যতটুকু ছিল সেটাও তোমরা আমার কাছ থেকে শিখতে চাও। তো এটা ভালো ব্যাপার আমার জন্য, যে আমার পড়ানো তোমাদের কাছে ভালো লাগতেছে। তো যাই হোক, আমরা এখন মূল পড়াতে ফিরি। এই ক্লাসে আমরা মূলত জ্যামিতিক প্যাটার্ন কি এটা শিখবো, আর এইটার যে অনুশীলনীটা আছে ওইটা শেষ করব। ঠিক আছে, ছোট্ট একটা ক্লাস হতে যাচ্ছে, আশা করি অনেক ভালো লাগবে। আচ্ছা, জ্যামিতি তো অলরেডি কিছুটা আইডিয়া পাইছি যে বিভিন্ন রকম আকার আকৃতি, এগুলাই জ্যামিতি। কিন্তু প্যাটার্ন কি, এই প্যাটার্নের আইডিয়াও তোমাদের কাছে থাকা উচিত। কেননা আমরা হচ্ছে সম্ভবত প্রথম অধ্যায়ে দেখছি যে যেখানে বিভিন্ন সংখ্যা দেয়া থাকতো, ধরে নাও এরকম যে 2, 4, 6, এরপরে ফাঁকা চিহ্ন, আর একটা ফাঁকা চিহ্ন, মানে 2, 4, 6। এই যে আমি বোর্ডেই লিখছি, দেখো যে হয়তো এরকম 2, 4, 6 এভাবে দেওয়া ছিল। পরেরটা কি হবে, তারপরেরটা কি হবে, এটা আমাদেরকে বের করতে হয়েছে। তো আমরা দেখতেছি এক ঘর পরে সংখ্যাগুলো বসতেছে। 2-এর পরে 3 না হয়ে 4 হয়েছে, 4-এর পরে 5 না হয়ে 6 হয়েছে। তাহলে 6-এর পরে কি হবে? অবশ্যই 7 না হয়ে 8 হবে, 8-এর পরে 9 না হয়ে 10 হবে, এরকম। বা অন্যভাবেও চিন্তা করতে পারি, পরপর আমরা জোড় সংখ্যাগুলো লিখতেছি যে 2, 4, 6, 8, 10 হতে পারে না? বিভিন্নভাবে চিন্তা করতে পারো। তবে যেভাবেই চিন্তা করো না কেন, তোমার চিন্তাটা লজিক্যাল হইতে হবে। অর্থাৎ প্যাটার্ন তাহলে কি, একটা লজিক্যাল চিন্তা, অর্থাৎ কোনো একটা নিয়ম মেনে চলবে। সংখ্যাগুলা বা চিহ্নগুলা বা ডিজাইনগুলা যেটাই তুমি চিন্তা করো না কেন, কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। হতে পারে এরকম, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে ঠিক 1 মিনিট পর পর এভাবে হাত তুলতেছি। আবার হয়তো বা কিছুক্ষণ ক্লাস নেওয়ার পরে আবার যখন আমার 1 মিনিট শেষ হবে তখন আমি আবার এরকম হাত তুলব। তো এটাও কি একটা প্যাটার্ন? মানে মূলত প্যাটার্ন কোনো কঠিন জিনিসই না, এটা জাস্ট একটা নির্দিষ্ট নিয়ম মানবে। যে কোনো নিয়ম হইতে পারে, এমনও হইতে পারে যে প্রতি 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর পর আমি হয়তো এরকম হাত তুলতেছি, তার মানে আমার প্যাটার্নটা কি, 1 ঘন্টা পর পর আমি হাত তুলব, এটাই হচ্ছে ব্যাপার। তো যেমন হইতে পারে যে এরকম যে 5, এরপরেরটা 50, এরপরেরটা 500, এরপরেরটা 5000। তাহলে তারপরেরটা কি হবে? দেখো, খেয়াল করো, প্রত্যেকবার যে সংখ্যা সেটা থাকতেছে, অঙ্ক 5 এটা ঠিকই থাকতেছে, তার পাশে একটা করে শূন্য। এখানে 2টা, এখানে 3টা শূন্য হয়ে গেছে 5-এর পরে। দেখো, 5-এর পরে একটা শূন্য, 5-এর পরে 2টা শূন্য, 5-এর পরে 3টা শূন্য। তাহলে প্যাটার্ন কি মনে পড়ছে তো না? তাহলে এটা কি হবে তোমরা আমাকে কমেন্টে জানাবা। হ্যাঁ, এটা তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকলো যে এটার উত্তর কি হবে। তাহলে আমি বুঝে যাব যে তোমরা প্যাটার্ন বুঝছো কিনা। তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দিব যে উত্তরটা সঠিক হয়েছে কিনা। যাই হোক, তাহলে এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো। আমি আরেকবার হিন্ট দিচ্ছি, যেখানে 5 আছে, এটা কি নিয়ম মানতেছে? 5-এর পরে একটা শূন্য বাড়ছে, এরপরে 2টা শূন্য বাড়লো, এরপরে 3টা শূন্য বাড়লো, এরপরে কি হবে তোমরা সেটা ভালো জানো। তো দেখো, এই প্রশ্নটা এখানে কেন ছেড়ে যাচ্ছি, যদি তুমি এই প্যাটার্নটুকু না বোঝো তাহলে জ্যামিতিক প্যাটার্ন খুব সহজে বুঝতে পারবে না। সহজ আছে, ক্লাস চাইলে দেখতে পারো, কিন্তু যদি তোমার প্যাটার্নে ঘাটতি থাকে তাহলে আসলে তোমার ওই প্রথম অধ্যায়টা ভালোভাবে করা উচিত। হ্যাঁ, যদি ওইটা না পারো আর কি। আশা করি তোমরা সবাই পারবা। আচ্ছা, যাই হোক, তাহলে জ্যামিতিক প্যাটার্ন দেখো, খেয়াল করো। এখানে প্রথমে ছিল একটা চতুর্ভুজ, এরপরে 2টা হয়েছে, এরপরে 3টা হয়েছে। তাহলে এর পরেরটা কত হবে বলো তো? যদি বলি এর পরেরটা কি হবে, খেয়াল করে দেখো। একটা চতুর্ভুজ, 1, 2, এখানে 2টা হইলো, 1, 2, 3, মানে 3টা চতুর্ভুজ। তাহলে এখানে কয়টা চতুর্ভুজ হবে? একটা একটা করে বাড়তেছে, তাহলে নিশ্চয়ই এখানে 4টা চতুর্ভুজ হবে। মার্কারগুলোর কালি এত কম। আচ্ছা, সরি, কি ব্যাপার, এটাও তো একই অবস্থা। খেয়াল করলা, প্রথমবারে ছিল একটা চতুর্ভুজ, এরপরে 2টা, এরপরে 3টা, এরপরে 4টা। এগুলা কি একটা জ্যামিতিক শেপ না? এগুলা চতুর্ভুজ না? এটা বর্গ হয়ে থাকতে পারে, আয়ত হয়ে থাকতে পারে, রম্বস হয়ে থাকতে পারে, যেটা হয়ে থাকুক না কেন, আমরা একটা নিয়ম খুঁজে পাইছি। তো প্রথমে একটা, তারপরে 2টা, এগুলোর মাঝে কমা দিয়ে দাও। তো তাহলে খেয়াল করো, একটা, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। এরপরেরটা কয়টা হতো বলো তো? 5টা চতুর্ভুজ। আচ্ছা, এখন প্যাটার্নটা যদি এইভাবে না থাকে, অন্যভাবে বলতো, কিভাবে বলতে পারে চলো দেখি একটু।
ধরে নাও এবার চতুর্ভুজ না, এবার নিচে লিখে রাখছে এরকম যে 4, এরপরে লিখছে 7, এরপরে হবে কয়টা দেখো 4 7 10, এরপরে কয়টা হবে 13। মানে এগুলো কি লিখলাম দেখো, এখানে রেখা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, রেখা তো বুঝি না, এই যে এরকম বাহু এক একটা টান, এগুলাই রেখা। হ্যাঁ, যেমন এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তো এখানে 4টা আছে, এখানে কয়টা আছে 7টা আছে। দেখো 1 2 3 4 5 6 7, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখানে কয়টা আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 13। খেয়াল করো জাস্ট তিনটা তিনটা করে বাড়তেছে। ঠিক আছে, তাহলে পরেরটা কয়টা হবে, পরেরটাতে যদি বলে যে রেখা কয়টা হবে 17, সরি তিনটা করে বাড়লে তো হবে 16টা, তাই না? চলো আমরা আঁকাই দেখি। ঠিক আছে, নিচেরগুলো আগে গুনে ফেলছি 1 2 3 4, তারপরে সাইডগুলো 5 6 7 8 9 10 11 12 13। কি ব্যাপার, ও সরি আমরা তো হচ্ছে এইটাই আবার আঁকাইছি, আমি খুবই দুঃখিত। আরও একটা হবে, কারণ দেখো এখানে 4টা না, তাহলে আমি তো পরেরটা খুঁজতেছি, পরেরটাতে 16টা হবে, তাহলে আরও একটা চতুর্ভুজ আগে আঁকাতে হবে। এই যে 13 14 15 16, দেখছো মিলছে? প্যাটার্নটা কিন্তু একই আছে, দেখো 4 তারপরে 7 তারপরে 10 এরপর 13 এরপরে 16। মানে আমরা সংখ্যার প্যাটার্নে কিভাবে পড়তাম, 4-এর পরে হয় যদি 7 দেখি তাহলে এটা থেকে এটা বাদ দিতাম, দেখতাম এদের মধ্যে ডিফারেন্সটুকু কত, মানে কতটুক দূরে আছে, 3 ঘর দূরে আছে, এখান থেকে এটা কত দূরে আছে, 3 ঘর দূরে আছে, তার মানে নিশ্চয় পরেরটাও 3 ঘর দূরে থাকবে। 3 ঘর দূরে মানে কত 13, এর পরেরটাও তো 3 ঘর দূরে মানে 16, এরকম। তার মানে কি সংখ্যার প্যাটার্নও যা ছিল জ্যামিতির প্যাটার্নটাও তাই, একই জিনিসই, জাস্ট হচ্ছে তোমার এখানে জ্যামিতিক চিহ্ন দিয়ে। তাহলে এখানে দেখো এই প্যাটার্নটা দেখো, প্রথমে একটা ত্রিভুজ, এরপরে 2টা ত্রিভুজ 1, এরপরে দেখো 1 2, এরপরে 3টা ত্রিভুজ। কেউ আবার সামোসা ভাবিও না। দেখো তাহলে পরেরটা কত, কয়টা ত্রিভুজ হবে বলো তো? আমি জানি তোমরা পারবা, পরেরটাতে 4টা ত্রিভুজ হবে। আচ্ছা, এরপরে কয়টা ত্রিভুজ হবে? এরপরে 5টা হয়তো। আচ্ছা, এই প্যাটার্নটা যদি দেখতে এইরকম না হয়, যদি এইরকম হয়তো, দেখো প্রথমবার এমনটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার এইরকম না হয়ে জাস্ট এইরকম করে দিছে, এই দিক দিয়ে একটা টান বের করে এইরকম করে দিছে। তাহলে এখানে একটা ত্রিভুজ, এইখানেও দেখো 2টা ত্রিভুজ 1 2, খেয়াল করছো? পরেরটাতে তাহলে কি হবে, আবার নিচের দিকে চলে আসবে। দেখো প্যাটার্নটা দেখো, বোঝার চেষ্টা করো। প্রথমটা ছিল এরকম, এরপরে আমরা এইদিকে টানছিলাম, এরপরে আবার এই দিক দিয়ে মিলাই দাও, দেখো 3টা হইলো 1 2 3। এরপরে চিত্রটা তাহলে কেমন হবে দেখতে? এরপরে কি হবে, উপর দিক তুলে দাও, জাস্ট মিলাই দাও, এই যে 1 2 3 4। দেখো প্যাটার্ন কতভাবে হইতে পারে। জাস্ট তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, এটা তো এইরকম, এখন প্যাটার্নটা যদি এইরকম হইতো, রঙের প্যাটার্ন, ধরো আমি এখানে আরো একটু আঁকায় নেই, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো তোমরা কতটা সহজ, দেখো জাস্ট এই প্যাটার্নটা কেমন। দেখো যে একটা ঘরের লাল, দেখো এখন যদি আমি দুঃখিত, আমি আর একটু বড় করতেছি এটা। এই যে এখন তোমাকে যদি বলে এই ঘরটা দেখতে কেমন হবে, সহজ তো। দেখো একটা ঘরে লাল, তারপরে সাদা, লাল সাদা লাল সাদা, তাহলে এই ঘর কি হবে, লাল, দিয়ে দাও লাল কালার। তোমরা কি আমার কথা বুঝতেছ? প্যাটার্ন কতটা সহজ, জাস্ট একটা নির্দিষ্ট নিয়ম মানবে, এটাই। দেখো তো তাহলে এটা বোঝো কিনা। প্রথমে একটা তারা, এরপরে হচ্ছে একটা বৃত্ত, এরপরে একটা তারা, একটা তারা 2টা বৃত্ত, একটা তারা। এইখানে ছিল একটা বৃত্ত, এখানে 2টা বৃত্ত, এখানে তারা 2টা, এখানেও 2টা। তার মানে তারা কোনো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ভিতরে দেখো বৃত্ত চেঞ্জ হয়েছে, মানে বৃত্ত আগে একটা ছিল, এখানে 2টা। এখানে কয়টা দেখি তো, তারা একটা, তারা 2টা। হ্যাঁ, তারার কোনো পরিবর্তন হচ্ছে না। বৃত্ত কয়টা, এখানে 2টা, এখানে 3টা। তাহলে কি পরিবর্তন হচ্ছে বলো তো? জাস্ট খেয়াল করে দেখো, এগুলোতে কমা দেই। দেখো মূল চেঞ্জের জায়গাটা কোথায়, এই বৃত্তর সংখ্যাগুলো। প্রথমে আছে একটা, এখানে পাইলাম 2টা,
এখানে আছে 3টা, বুঝাতে পারছি? তাহলে চতুর্থটা কি হবে দেখো, খেয়াল করে দেখো, একটা ইয়া, তারপরে 1 2 3, ও সরি, এখানে যেহেতু 3টা বৃত্ত তাহলে এখানে 4টা বৃত্ত হবে, এরপরে তারা। মানে খেয়াল করো, বৃত্ত একটা করে বাড়তেছে, আমিও বাড়াই দিচ্ছি, সমস্যা কি? এরপরেরটা কয়টা হবে? বৃত্ত ভিতরে 5টা, দুই সাইডে 2টা স্টার। জ্যামিতিক প্যাটার্নে যা যা বোঝানোর ছিল সব বোঝানো শেষ। এখন আমরা সরাসরি অনুশীলনীর সমস্যা সমাধান করব। তো তোমাদের কোনো কিছু এখান থেকে বোঝার মতো হইলে দেখো। আচ্ছা, যাই হোক, আমি হচ্ছে এখন থাম্বনেলের জন্য জাস্ট একটা ফটো নিব, সেই জন্য একটু দাঁড়াচ্ছি। হ্যাঁ, যাই হোক, তোমরা আবার হাসিও না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এটা করা শেষ, এটা এখন মুছে ফেলবো। এটা কিন্তু আমাদের মূল লেকচারটা ছিল। এখন আমরা অনুশীলনীর সমস্যা সমাধান করব। আমার কাছে এখানে ল্যাপটপ আছে, তো আমি ল্যাপটপ থেকে তোমাদের বইয়ের কত নাম্বার পৃষ্ঠা থেকে সমাধান শুরু করতেছি এটা তোমাদেরকে বলতেছি। তোমরা বইটা খুলে বসো, এখন তোমাদের বইয়ের প্রয়োজন হবে এখন। হ্যাঁ, গণিত বইটা নাও কাছে, নিয়ে বসে পড়ো। আমি তোমাদেরকে পৃষ্ঠা নাম্বারটা জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পৃষ্ঠা নাম্বার 168, 168। কেউ যদি আমার কথা না বুঝে থাকো, এখানে লেখা দেখো 168 নাম্বার পৃষ্ঠা। 168 নাম্বার পৃষ্ঠায় প্রথমে আছে তোমাদেরকে টিক চিহ্ন। টিক চিহ্নর প্রথম প্রশ্ন হচ্ছে সরল কোণের উদাহরণ কোনটি? তো এখানে প্রথমে একটা কাঁচির ছবি দিছে, এরপরে একটা এরকম ছবি দিছে সূর্যর, এরকম সূর্য। এরপরে ছবি দিয়েছে যে গ নাম্বারে এইরকম একটা, আর ঘ নাম্বারে এরকম এফ নামে একটা দিছে। দিয়ে তোমাদেরকে মূল প্রশ্নটা বলছে, প্রথমটা কাঁচি, কাঁচিও আঁকাবো। কাঁচি দেখতে কেমন হয়? এরকম। হ্যাঁ, এই যে হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। হ্যাঁ, ধরে নিলাম এরকম। কি যে হইলো হইলো। হ্যাঁ, এটা হচ্ছে ক, তোমরা হাসাহাসি করবা না তো আমার উপর। ক খ গ, এটা হচ্ছে ঘ। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম প্রশ্ন, সরল কোণের উদাহরণ কোনটা? দেখো তো এগুলোর মধ্যে সরল কোণ কোনটা হইতে পারে? আমরা কি দেখছি? সরল কোণ কি? একটা সোজা টান, যে কোণের পরিমাণ 180 ডিগ্রি, এটাই কি না? এইখানে যা সূর্যের মতো করে দিছে, তাতে কি সমস্যা? এটা তো এই যে টান দেখতেই পাচ্ছি। তাহলে খ নাম্বারটা আমাদের সঠিক উত্তর, সরল কোণ। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে বিকাল 3টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করে? বিকাল 3টা না? আচ্ছা, খেয়াল করো, এটা মুছে ফেলি। হ্যাঁ, বিকাল 3টার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা। প্রথমে একটা ঘড়ি চিন্তা করি, এটা যদি হয় 12টা, আচ্ছা এটা 1, হ্যাঁ 12। তারপরে কি হবে? 1, এখানে কি হবে? 2, এখানে কত হবে? 3, এখানে কত? 4, এখানে কত? 5, এটা হবে 6। তো আর আমাদেরকে আঁকাতে হবে না, তাও আরেকটা দিয়ে দিচ্ছি 7 তোমাদের বোঝার জন্য, 8। এভাবে চলতে থাকবে। ধরো এখানে 9, এটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, এখানে হবে 8। আচ্ছা, যাই হোক, এরপরে 10 আছে, 11। আচ্ছা, আঁকাই ফেলি, এত দূর আঁকাইছি, আবার ঘড়িতে কিছুটা ফাঁকা রাখার কি দরকার? আচ্ছা, খেয়াল করো, তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কোণ কি জিনিস ছিল? এই যে এইরকম একটা জিনিস না, যে দুইটা রেখা পরস্পর একটা বিন্দুতে মিলিত হবে, তাহলে সেটা কোণ। তাহলে কোণ যদি এইরকম দেখতে হয়, এখন খেয়াল করো তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কেমন হয় দেখতে। এই যে ধরো এটা ছোটটা ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা হয়তো বা এরকম লম্বা। হ্যাঁ, তো এরা কি? এদেরকে একটা রেখা চিন্তা করো, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই যে মধ্যবর্তী, এই যে এই বিন্দুতে ওরা মিলিত হয়, তাই কি না? তাহলে দেখো 3টা কখন বাজে? একদম সঠিক, একদম 3টায়, একদম 3টা 1 মিনিট না 2 মিনিট না, তখন ঘন্টার কাঁটা কোথায় থাকে? কোথায় থাকে দেখো, এই যে এইরকম। হ্যাঁ, এটা ছোটটা, এটা ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটা কোথায় থাকবে? এটা হচ্ছে মিনিটের কাঁটা, লম্বাটা মিনিটের কাঁটা। হ্যাঁ, এবার তাহলে ঘন্টার কাঁটা একটু মোটা করে দিব। 3টা বাজে, তার মানে ঘন্টার কাঁটাটা সোজা এইদিকে থাকবে, একটু মোটা করে দিলাম, বুঝালাম এটা ঘন্টার কাঁটা। তাহলে এটা কি? মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তোমরাই দেখে বলো তো এটা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আর এটা তো সহজ, দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা, মানে ঘ নাম্বার, এটার আমাদের উত্তর কত হলো? ঘ নাম্বারটা। বুঝছো তো প্রশ্নটা? আশা করি বুঝছো। হ্যাঁ, সহজ ছিল। আর না বুঝলে কি, বাসায় যে দেয়াল ঘড়ি আছে দেখবা 3টার সময় কেমন হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন, আমি কিন্তু 168 পৃষ্ঠার সমাধান করাচ্ছি। হ্যাঁ, এরপরের প্রশ্ন, কোন ত্রিভুজের সবগুলো কোণ সমান?
আচ্ছা, সবগুলা কোণ কখন সমান হবে বলো তো? যখন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে। তোমরা 9-10, না 9-10 না, মনে হয় 8-এর দিকে এগুলো আছে যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ সমান হবে। তো এই বাহুর সাথে আবার এইটার সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। আমি জানি তোমরা বোঝোনি, দরকার নাই বোঝার, জাস্ট তোমরা মুখস্থ করে ফেলো, কারণ এটা তোমার যেহেতু বড় ক্লাসে আসবে তখন শিখে নিও ভালো মতো, ইনশাল্লাহ আমিই শিখাবো তোমাদেরকে এক সময়। তো তাহলে শেখানোর জন্য কি করতে হবে, যারা এই ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। হয়তোবা ক্লাস 4-এর জন্য আর একটা গণিতের ক্লাস নিব, এরপরে আমি ক্লাস 5, 6, 7, 8 ধারাবাহিকভাবে খুব দ্রুতই ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু করবো। হ্যাঁ, তো তোমরা এমন না যে ক্লাস 4-এই শুধু আমার ভিডিও দেখতে হবে, এমন না। ইনশাল্লাহ যদি কিছু শিখতে চাও তোমরা, আরও অনেক ভালো ভালো শিক্ষক আছে, আমি তাদের কথা বলতে চাচ্ছি না, বাট আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যে কোনো ধরনের সাহায্য যদি প্রয়োজন হয়, যে এইটা বুঝতেছি না ওইটা কি করা যায়, মানে সাজেশন হোক বা পড়া বিষয়ে যে কোনো সাজেশন লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা, যোগাযোগের নাম্বারটাও দিয়ে দিই, কল দিও না কেউ, হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, তাহলেই হবে। একান্ত ইমার্জেন্সি কথা না হইলে কেউ কল দিও না। হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ওকে, তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, হোয়াটসঅ্যাপের হিসাব গেল। এখন হচ্ছে আমরা যেটা পড়তেছিলাম যে কোন ত্রিভুজের 3টা কোণ সমান, তোমরা একদম মুখস্থ রাখো, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের। এবং সমবাহু ত্রিভুজ বললাম শুধু সেখানেই শেষ না, এই 3টা কোণ সমান, তাহলে 3টা কোণ কত ডিগ্রি করে? প্রত্যেকটাই 60 ডিগ্রি করে, এটা মনে রাখো। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। সমান হইলে দেখো 3টা কোণের সমষ্টি সবসময় কত ডিগ্রি হতে হয়? 180। তাও কি মিললো না? তো এই হচ্ছে ঘটনা। তাহলে সমবাহু ত্রিভুজের, তাহলে উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা, সমবাহু ত্রিভুজ। অন্যগুলো সমান না, কেননা দেখো সমকোণী ত্রিভুজকে দেখাই, একটা কোণ তো 90 ডিগ্রি, তো এটা যদি 90 হয় তাহলে বাকিগুলো আরও ছোট হবে, মানে 180 থেকে যদি একটা কোণ বাদই দিয়ে দেয় 90, তাহলে থাকেই আর 90, এই 90 মিলে এই 2টা কোণ হবে। হ্যাঁ, জটিল হচ্ছে কি বুঝতে? আচ্ছা যাই হোক, দেখো সহজভাবে দেখো, একটা কোণই অনেক বড় অংশের কোণ হয়ে আছে। আর আমরা তো একটা জিনিস একদম তোমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে, যদি কারোর অজানা থাকে লিখে নাও, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সর্বদা, অর্থাৎ সব সময় 180 ডিগ্রি। মানে 3টা কোণ যেমনই হোক, একটা একটু এরকম বড়, একটা একটু ছোট, আর একটা মাঝারি, তাও সমস্যা নাই। ও একজন যদি দেখতে এইরকমও হয়, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, যদি দেখতে একজন এইরকমও হয়, এই কিন্তু বিশাল কোণ। হ্যাঁ, তাহলে এই যে এই 2টা কোণ ছোট হয়ে যাবে, এ যতই হোক না কেন বড়, এ একাই বড় হোক, কিন্তু মোট ধরো এটা যদি হয় 130 ডিগ্রি, তাহলে আর বাকি থাকলো কত? 180 থেকে বাদ দাও 130, 50। হ্যাঁ, এই যে বাদ দাও, তোমরা ধীরে ধীরে দেখো এগুলো, তো 50 ডিগ্রি, 2টা মিলে হবে 50 ডিগ্রি। হ্যাঁ, বুঝতেছো তো? মানে সব সময়ের জন্য সত্য, যে ত্রিভুজই হোক 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল। এরপরের প্রশ্নটা কি? নিচের কোণটি বর্গ, এটারও উত্তর গ নাম্বার। এখন বর্গ কোনটা দেখো, এটা দিয়ে দেখাই দিচ্ছি। যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং 4টা কোণই সমকোণ, সেটা হচ্ছে বর্গ। 4টা বাহু কি হতে হবে? সমান। আমারটা খুব সমান হচ্ছে, হ্যাঁ তোমরা আমার মতো দেখে আবার আঁকায়ও না। দেখো এই প্রত্যেকটা কোণ হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে। শুধু তাই না, এ যতটুকু এও ততটুকু, আবার এর সমান এতটুকু, মানে সবাই সমান। হ্যাঁ, 4টা কোণই সমান হবে। আচ্ছা, এই বর্গ দেখতে এত সুন্দর লাগতেছে, মানে ডিজাইনটা অন্য একটা সৌন্দর্য প্রকাশ করতেছে আর কি। যাই হোক, এরপরে বলতেছে ত্রিকোণী সেট ব্যবহার করে নিচের কোণটি আঁকা যায়, সমান্তরাল রেখা আঁকা যায়। উত্তর ঘ নাম্বার। আচ্ছা, কিভাবে সমান্তরাল রেখা আঁকা যায় এটা তোমাদের 155 নাম্বার পৃষ্ঠাতে সম্ভবত দেখাইছে। 155 নাম্বার পৃষ্ঠা খুলবা, এটার উত্তর পেয়ে যাবা। যেমন ধরো আরেকটা জিনিস, ত্রিকোণী সেটটা কি? এই যে এরকম না, আমাদের জ্যামিতি বক্সে থাকে এই ধরনের ত্রিভুজের মতো দেখতে, তোমাদেরকে আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম। এই যে এরকম, এটা দিয়ে ধরো, এটা দিয়ে আবার সমকোণও আঁকানো যায়, আরও চতুর্ভুজ আঁকানো যায়, বর্গ আঁকানো যায়, অনেক কিছু আঁকানো যায়। তবে তোমাদের এই প্রশ্নের জন্য বাকি অপশনগুলো একটাও ভ্যালিড না।
এটা দিয়ে কিভাবে তুমি বৃত্ত আঁকাবা, বৃত্ত তো দেখতে এইরকম গোল, এটা দিয়ে কিভাবে গোল আঁকাবা। তারপরে বলতেছে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তও তো গোল, এই যে বৃত্তের অর্ধে, তার মানে এটাও না এটাও না। আরেকটা অপশন কি বক্ররেখা, বক্ররেখা তো দেখতে এই যে এইরকম ঢেউ, তো এই ঢেউ তো এই ঢেউ আঁকানোর জন্য তার এটার দরকার নেই। তো আমাদের উত্তর হচ্ছে লাস্টেরটা সমান্তরাল সরলরেখা। আমি জানি না তোমরা সবাই বুঝতে পারতেছো কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, নিচে উল্লেখিত কোনগুলো চাঁদার সাহায্যে আঁকি এবং নাম লিখি। এটা তো সহজ, চাঁদা জাস্ট এইভাবে বসাবা, দেখো একটা চাঁদা আঁকায় দেখায়। হ্যাঁ, এখানে শুরু হয় কত 0 ডিগ্রি, মাঝখানে এখানে থাকে 90 ডিগ্রি, এখানে থাকে 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে কি করতে হবে দেখো, প্রথম কোণটা যেমন হচ্ছে কত ডিগ্রি দেখি, 25 ডিগ্রি, 25 ডিগ্রির আনুমানিক ধরো এইরকম একটা জায়গাতে হবে, তো এখানে 25 লেখাই থাকবে। তো আমরা কি করব, চাঁদাটা বসাবো, এখানে ধরো একটা টান দিয়ে নিব চাঁদার নিচে, ঠিক মানে স্কেলের মতো করে দিলাম, আর 25 যেখানে সেখানে এরকম একটা ফোঁটা দিয়ে রাখলাম। পরে কি করলাম, প্রথমে তো এরকম টান দিয়ে নিছি, পরে 25টা কি করব, এই যে যেখানে ফোঁটা দিয়ে নিলাম এটার সাথে এটা মিলাই দেবো, দিয়ে এখানে লিখে দেবো 25 ডিগ্রি। কেমন, এই আর কি, সহজ, আমি জানি তুমি পারবা, বাকিগুলো পারবা। পরেরটাও সোজা, আচ্ছা এরপরে আমার মনে হয় না আর কোনো কিছু আছে, যেমন ধরো এগুলো সবই তোমাদের আঁকার ব্যাপার। যেমন কই গেল ডাস্টারটা, আচ্ছা দেখাই, আরেকটা দেখাই। যেমন তোমাদের হচ্ছে প্রশ্ন নাম্বার কত, এটা 5 নম্বরে বলছে, 5 নম্বর প্রশ্নে বলছে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার আয়তক্ষেত্র আঁকতে। হ্যাঁ, 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়ত। হ্যাঁ, তাহলে দেখো আয়তক্ষেত্রে কি বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয়। তাহলে নিচে দেবো আমরা 4 সেন্টিমিটার, স্কেল দিয়ে টানবো, এরপরে ঠিক চাঁদা বসাবো, চাঁদা বসায় 90 ডিগ্রি বরাবর একটা ফোঁটা দিয়ে নিব। তা তো দিলাম, দেওয়ার পরে কি কাজ, আমাদেরকে হচ্ছে স্কেল বসায় ঠিক 3 যেখানে হচ্ছে, ধরে নাও 3টা এখানে হচ্ছে এই সোজা বরাবর, তাহলে এখানে একটা ফোঁটা দিয়ে নিব, নিয়ে এটা মিলিত করে দিব। হ্যাঁ, আবার তাহলে এটা কি হবে, এতটুক হইলো। এরপরে কম্পাস আছে না, জাস্ট কম্পাস নিবা, কম্পাস নিয়ে একদম প্রথমে এই বিন্দুতে নিয়ে এটার মাপ নিবা, নিলা না, নিয়ে ওই মাপটাই এখানে আনবা, আনে এইভাবে এখানে টানবা, ঠিক এই যে এরকম কম্পাসটা নিয়ে এইভাবে এইভাবে টানলা। এরপরে কি করতে হবে, এতটুকুর মাপ আবার নিবা কম্পাস আর পেন্সিল দিয়ে, নিয়ে আবার এইখানে বসাবা, বসায় এইভাবে কেটে দিবা। তাহলে এটা কিভাবে, যেমন ধরো কম্পাস নিয়ে এইরকম, এটা কম্পাসের মাথাটা ধরো এইটা, আর আচ্ছা কম্পাসের মাথাটা এই যে এইটা, আমার এই অ্যাঙ্গেল চিন্তা করো, কম্পাসের ওই তীক্ষ্ণ যে সুচটা সেটা এখানে বসায়, আরেকটা যে যতটুকু মাপ হয়েছে পেন্সিল দিয়ে সেখানে এভাবে কেটে নিব, নিয়ে জাস্ট সোজা স্কেল দিয়ে এভাবে টেনে দিব। হ্যাঁ, এরপর এটা তাহলে দেখো এটা হলো 4 সেন্টিমিটার, এটাও হলো 3 সেন্টিমিটার। হ্যাঁ, ওটা ইংরেজিতে লিখছে, এটা বাংলাতে লিখলাম, যাই হোক সহজ। এরপরে 6 নাম্বারটা দেখো, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ, এটা আমি ফ্রেশ করে একটু দেখাই। এগুলো জ্যামিতি বক্সের কাজ, বুঝছো, এর এখানে কঠিন কিছুই নাই। তো জাস্ট লাস্ট প্রশ্ন, এটা 4 সেন্টিমিটার বিশিষ্ট বর্গ। হ্যাঁ, দেখো এরকম একটা টান দিলাম, এটা ধরো 4 সেন্টিমিটার। বর্গের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে বলো তো, প্রত্যেকটা কোণ এক সমকোণ। তাহলে তার মানে আমরা এখানে একটা চাঁদা বসাবো, বসায় 90 ডিগ্রি যেখানে, সেখানে একটা ফোঁটা দিয়ে নিব, ফোঁটা দিয়েই কি যোগ করে দিব, না যোগ করা যাবে না। কেন যোগ করা যাবে না, কারণ 4 সেন্টিমিটার হইতে হবে, এটা 8 লিখে ফেলছি, যাই হোক ইংরেজিতে, এটা বাংলার 4। হ্যাঁ, 4 সেন্টিমিটার। তো এখন আমরা স্কেল দিয়ে দেখবো 4 সেন্টিমিটার কতটুকু, এই যে এটা হয়তো বা আরও বড়, এই যে এতটুকু। হ্যাঁ, তো এই যে এখানে, তাহলে আমরা এই সোজা বরাবর যোগ করে দিব। আচ্ছা, এরপরে এই, আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি, বারবার চাঁদা ইউজ করার চেয়ে কাঁটা কম্পাস ব্যবহার করে সহজেই 90 ডিগ্রি আঁকা যায়। তো তোমরা যদি এটা শিখতে চাও আমাকে জানাবা, আমি এটার জন্য আলাদা হচ্ছে আমার যে খাতা আছে না, খাতাতে জ্যামিতি বক্স ব্যবহার করে দেখাবো যে কীভাবে আয়ত আঁকানো যায়, বর্গ আঁকানো যায়, বা 90 ডিগ্রি আঁকানো যায়, বা 45 ডিগ্রি আঁকানো যায়। মানে এগুলো এই ক্লাসে লাগবে কিনা আমি সঠিক বলতে পারতেছি না, কিন্তু এই যে এইভাবে তোমরা আঁকাইতে পারো। তোমাদেরকে আমি সহজ পদ্ধতিটা শিখাইলাম, বাকিটা দেখো, এগুলো প্রত্যেকটা কোণ কিন্তু এক সমকোণ হবে। হ্যাঁ, আচ্ছা
তোমাদের যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। ধন্যবাদ, এতক্ষণ তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাস করলা। আশা করি উপকৃত হবা। তো আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।